লাস্ট ক্লাসে আমরা এই প্রবলেমটা পর্যন্ত এসেছিলাম, যে প্রবলেমটা অলরেডি আমরা আলোচনা করেছি। এই প্রবলেমটা এটা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করে এসেছি। সেখান থেকে আমাদের টোটাল যা জিনিসগুলো ছিল, লাস্ট আইটেমটা ছিল আমাদের যে 10 সাইকেল পরে তার নিউ স্পিড কত হবে সেটা আমাদের জানছে। এটা জানাচ্ছি আমরা পেয়েছিলাম চেঞ্জ ইন স্পিড এত আরপিএম, আর নতুন স্পিড 10 সাইকেল পরে যেটা অরিজিনাল স্পিড বা সেকেন্ড স্পিড সেটা হচ্ছে যে 1500 120f/p ফর্মুলাটা প্লাস এই যে চেঞ্জ ইন স্পিড। সুতরাং টোটাল হলো আমাদের এই আরপিএম দাঁড়াচ্ছে 10 সাইকেল পরে মেশিনটাকে। এখন আমরা যে আইটেমটা এখানে এসেছিলাম সেটাও আমরা আলোচনা করে এসেছি লাস্ট ক্লাসে। সেটা হচ্ছে যে পাওয়ার সিস্টেমের দুটো পয়েন্টে যদি পাওয়ার ট্রান্সফার ক্যালকুলেট করতে হয়, যে দুই পয়েন্টের মধ্যে, অর্থাৎ আমি যদি বলি এটাকে 1 নম্বর পয়েন্ট, ডান হাতে একটা 2 নম্বর পয়েন্ট, তাহলে 2 নম্বর পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে কত পাওয়ার ট্রান্সফার হবে সেটা ক্যালকুলেশনের জন্য আমরা এই ফর্মুলাটা এখানে এস্টাবলিশ করা। তো সেখান থেকে আমরা দেখেছি এই সোর্স দুই সাইডের দুই সোর্সের দেখানো হচ্ছে, এটাকে আমরা রেফারেন্স ভোল্টেজ ধরছি, এটা সোর্স সাইডের দিচ্ছি। আমরা এখানে কারেন্টটা হচ্ছে এই দুই সাইডের ভোল্টেজের ডিফারেন্স ডিভাইড বাই ইম্পিডেন্স, যেটা জেড থিটা। এইভাবে করে এটাকে ভাগ করে দিলে এরকম দাঁড়ালো, দুটো পার্টে করে ফেললে। এখন পাওয়ার রিসিভড এট পয়েন্ট 2 নম্বর এই পয়েন্টে যদি যে পাওয়ারটা রিসিভ করবে সেটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ ইনটু এই লাইনের যে কারেন্টের কনজুগেট, এবং তার রিয়েল পাওয়ারটা হচ্ছে রিয়েল পার্ট। তো সুতরাং আমরা এইভাবে লিখে ফেললাম আই কনজুগেটের ভ্যালু থেকে করাই আসছে। আই কনজুগেট, এই ভ্যালুটা যদি আই কনজুগেট করো তাহলে এটা থিটা মাইনাস ডেল্টা, আর এটা হবে প্লাস থিটা। সেটাই এখানে হচ্ছে। এটা করে আমাদের এই ইকুয়েশন এসছে, এবং এখান থেকে এই এটাকে থিটাটাকে আমরা রিপ্লেস করে ফেলেছি। ইম্পিডেন্স অ্যাঙ্গেল যেটা, এটাকে আমরা এইভাবে লিখতে পেরেছি। ইম্পিডেন্স অ্যাঙ্গেলটা থেকে এই যে এইটা 90 ডিগ্রি, আর এইটা দুই অ্যাঙ্গেলের যোগফল থিটা, আর এই অ্যাঙ্গেলটার নামকরণ করেছি আলফা। তো দুই অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 90 মাইনাস আলফা। এই থিটার মানটা এই ইকুয়েশনে বসিয়ে দিলে আলটিমেটলি এরকম ইকুয়েশন। এটি আমাদের দুই পয়েন্টের পাওয়ার ট্রান্সফারের ইকুয়েশন। এখন এখান থেকে এই সাইনের এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। তো সেটার ইকুয়েশনটা এরকম ধরনের এসছে ইকুয়েশন 2 তে। এখন যদি যেটা বাস্তবে হয়, আমরা যেটা করে থাকি যে পাওয়ার সিস্টেমে আমরা সব ক্যালকুলেশনে প্রায় আরটাকে নেগলেক্ট করে দিই, যে লাইনের রেজিস্ট্যান্সটা অত্যন্ত কম ইন কম্পারিজন উইথ আওয়ার রিঅ্যাক্ট্যান্স। তো আমরা আরটাকে যদি 0 ধরে নিই, সিস্টেমের আর যদি 0 ধরি, অর্থাৎ এটাকে যদি লসলেস লাইন ধরি, তাহলে আর 0। আর দেখো আর যদি 0 হয় এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে, এই ভ্যালু যদি 0 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই এই অ্যাঙ্গেলটাও 0 হয়ে যাবে। এই বাহুটাতে চলে এখানে আসবে, এই অ্যাঙ্গেলটা 0। ঠিক আছে, এই সরি এই আলফাটা 0 হয়ে যাচ্ছে, আলফা এই অ্যাঙ্গেলটা থাকছে না। এই জেড বাহুটা এক্স বাহুর সঙ্গে মিশে যায়, এই হলো বিষয়। মানে আলফা অ্যাঙ্গেলটা থাকে না, আলফা তাহলে 0। এই দুটো ভ্যালুকে যদি এই ইকুয়েশনে বসাও, আমাদের যে 1 নম্বর ইকুয়েশনে যদি বসাও, তাহলে আলটিমেটলি এরকম ধরনের পাবে। এখানে জেড এর মানটা বসিয়ে নিয়েছে, এই আর কি। জেড মানে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর মানে 0, এখানেও তাই। এইভাবে করে দিলে আলটিমেটলি এই ভ্যালু পাওয়া গেল। এইটি হচ্ছে পাওয়ার ট্রান্সফারের ইকুয়েশন। আর এইটাকে আমরা বলছি পি ম্যাক্স, এই ভ্যালুটা পি ম্যাক্স, আর এটা হচ্ছে সাইন অফ ডেল্টা। ডেল্টাটা কি জিনিসটা কি, সেটা হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখানে মনে রেখো এই ডেল্টাটা কি ছিল, ডেল্টাটা ছিল এখানকার এই সাইডের ভোল্টেজ অ্যাঙ্গেল আর এই সাইডের ভোল্টেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। পাওয়ার যদি এই সাইড থেকে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে ট্রান্সফার হতে হয়, তাহলে 1 নম্বর পয়েন্টে ভোল্টেজের রোটার অ্যাঙ্গেলের পজিশনটা 2 নম্বর বাজের যে ভোল্টেজ রোটার অ্যাঙ্গেলের পজিশনটা থেকে বড় হতেই হবে, নাহলে পাওয়ার ট্রান্সফার এই 1 থেকে 2 তে ট্রান্সফার হবে না। যদি 2 থেকে 1 এ ট্রান্সফার হতো তাহলে এই V2 অ্যাঙ্গেলের মান এই V1 অ্যাঙ্গেলের মানের থেকে বেশি হতো। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা তো 0 আর এটা ডেল্টা, অতএব আমরা 1 থেকে 2 তে পাওয়ার ট্রান্সফার হচ্ছে। এই জিনিসটা আমাদের মনে রাখা। ডেল্টা হচ্ছে দুই ভোল্টেজের অ্যাঙ্গেলের ডিফারেন্স, দুই সাইডের ভোল্টেজের অ্যাঙ্গেলের ডিফারেন্স, এটি হচ্ছে ডেল। এবং এটাকে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন বলি। এই ইকুয়েশনটাকে সংক্ষেপ করলে এই ইকুয়েশন, এটাকে যদি অ্যাঙ্গেলে করি তাহলে এটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ। এখন আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া নিয়ে, স্ট্যাবিলিটি, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, স্ট্যাবিলিটির এইটা আমরা
আগে বলেছি, লাস্ট ক্লাসে শুধু এইটুকু বলেছিলাম যে স্ট্যাবিলিটিটাকে আমরা নির্ণয় করতে পারি সুইং ইকুয়েশন, কিন্তু এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন নেই, এখানে নন লিনিয়ার সলিউশনে যেতে হয়, যেটা অনেক ক্লামজি, বড়। একটা সংক্ষেপ মেথড আমাদের আছে, সেটাকে আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া বলি, যেটা আমরা ক্লাসরুম এনভায়রনমেন্টে স্টুডেন্টদের বোঝানোর স্বার্থে সুবিধার্থে এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াটা ব্যবহার করা। সেই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াটা কি, সেইটার ডেফিনেশনটা এখানে দিয়ে দিয়েছে। Equal area criteria is a technique by which the stability of a single machine connected to an infinite bus can be examined under transient condition without solving swing equation. তার মানে এইটাই হচ্ছে যে আমাদের ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া। ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার সবচেয়ে বড় লিমিটেশন দেখো, ক্রাইটেরিয়াটি বলে দিচ্ছে এটা ওই ধরনের পাওয়ার সিস্টেমে অ্যাপ্লিকেবল যেখানে একটা জেনারেটর সিস্টেমের সঙ্গে কানেক্টেড। দেখো এখানে একটা জেনারেটর, এই জেনারেটরের বাস, এই বাস থেকে পাওয়ারটা এই ইনফাইনাইট বাসে তুলে দিচ্ছে। এটা হচ্ছে ইনফাইনাইট বাস, মানে এখান থেকে গ্রিড আর কি, এখান থেকে বিভিন্ন জায়গায় পাওয়ার সিস্টেমে চলে গেছে। তাহলে এই পাওয়ার সিস্টেমে শুধু একটা জেনারেটর, এরকম ধরনের ক্ষেত্রকেই শুধুমাত্র ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া দিয়ে সলিউশন করা সম্ভব হবে স্ট্যাবিলিটি, যেটা রিয়েলিটি যেটা মোটেই বাস্তব সম্পর্ক না। এটাই লিমিটেশন। কোশ্চেনে আসে যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াটা কি, তাহলে এই ডেফিনেশন এখান থেকে, যে ইট ইজ এ টেকনিক বাই হুইচ the stability of a single machine connected to an infinite bus can be examined under tangent condition without solving swing equation. Our limitation, what is the limitation of this technique? Limitation হচ্ছে this technique can be applied only when a single generator is connected to an infinite bus or infinite system. এইটাই হচ্ছে তার। বাস্তবে তো কোনোদিনও ইনফাইনাইট বাসে একটা জেনারেটর থাকে না গ্রিডে কোনোদিন। গ্রিড মানে ইনফাইনাইট বাসটা হচ্ছে আমরা গ্রিড ধরছি। একটা দেশের পাওয়ার সিস্টেমে শুধু একটা জেনারেটর কানেক্টেড থাকে মোটামুটি, সেখানে অনেক জেনারেটর কানেক্টেড থাকে, মাল্টিপ্লেক্স। এইটাই হচ্ছে তার লিমিটেশন। এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া নিয়ে এখানে আলোচনা করেছে এরা। দেখো যেই যে 1 নম্বর বাজে ডেসক্রাইব করেছে সিস্টেমটা, যেই বাজের এই জেনারেটরটা সে পাওয়ার, এই জেনারেটর বাস এটা ট্রান্সফরমার থ্রু দিয়ে স্টেপ আপ করে পাওয়ারটাকে এখানে নিয়ে এসছে হাই ভোল্টেজে, নিয়ে এসে 2 ট্রান্সমিশন লাইন দিয়ে পাওয়ারটাকে ইনফাইনাইট বাজে তুলে দিয়েছে। ইনফাইনাইট বাজের সোর্স আমরা এইভাবে দেখাই, এটা একটা ইনফিনিটি আর কি, বুঝতে পেরেছি? সিম্বলটা ইনফিনিটি। ইনফিনিটি মানে আমাদের গ্রিড আর কি, যেখানে অনেক বেশি ইনফিনিটি বাজের ডেফিনেশন তো আমরা দিয়ে এসছি, সেটা আগেই দিয়ে এসছি আমরা। ইনফাইনাইট বাজ মানে যে বাজে অনেক অনেক ইনফাইনাইট সংখ্যক অফ জেনারেশন ক্যাপাসিটি আছে, যেটা রিয়ালিটিতে না, কিন্তু তারপরেও আমাদের বড় বড় সিস্টেমকে সেখানে আমরা ইনফাইনাইট সোর্স হিসেবে ধরে নিচ্ছি, ইনফাইনাইট বাজ। তা এখন সেই দেখো ফিগার মানে ওই কথাটাই বলেছে। এখানে আরেকটা আছে যে এই জেনারেটর বাজে এখানে একটা ছোট লাইন আছে, এই লাইনের 2 সাইডে এখানে একটা ব্রেকার, এই সাইডে একটা ব্রেকার। এই বক্স গুলো সার্কিট ব্রেকার দিয়ে বোঝানো হয়েছে প্রোটেকশনের জন্য। এটা প্রোটেকশন, যেটা তোমরা পরের সেমিস্টারে পড়বে। এই ছোট লাইনটা, এই ছোট লাইনটা যেটা জেনারেটর বাজের সঙ্গে কানেক্টেড, হয়তো বা লোকাল এরিয়ায় ফিট করানোর জন্য। এরকম ধরনের এখানে একটা সার্কিট ব্রেকার আর এখানে একটা সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা যদি ওপেন থাকে, এর অর্থ দাঁড়াচ্ছে এই বাজে এটা কোনো লোড নেই, এখানে কোনো লোড নেই, কিন্তু কানেক্টেড আছে। এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটা ক্লোজ আছে, কিন্তু এই কন্ট্যাক্টটা ওপেন, যার ফলে এই লাইনে পাওয়ার আছে কিন্তু কোনো লোড নেই, এই বাস থেকে যেতে কোনো লোড কানেক্টেড নেই। এইরকম অবস্থায় চলছে, সিস্টেম রান করছে। হঠাৎ করে যদি এই পয়েন্টে, পি পয়েন্টে, জেনারেটর বাজের একেবারে ভেরি ক্লোজ টু জেনারেটর বাজ এবং এই সার্কিট ব্রেকারের অন দ্য লাইন সাইডে যদি একটা 3 ফেজ ফল্ট হয়, তাহলে কি হচ্ছে দেখো। 3 ফেজ ফল্ট হওয়া মানে এই পয়েন্টটা কোথায় যাচ্ছে, এই পয়েন্টটা ইলেকট্রিক্যালি, এই পি পয়েন্ট মানে হচ্ছে বাজ, বাজ মানে জেনারেটরের টার্মিনাল। তো দেখো পাওয়ার ট্রান্সফারের ইকুয়েশন, এই যে একটুখানি আগে যে ইকুয়েশন নিয়ে এসছে, পাওয়ার ট্রান্সফার এখান থেকে এই ইনফাইনাইট বাজের পাওয়ার ট্রান্সফারের ফর্মুলাটা হচ্ছে
এই বাজের এই যে এই বাজের ভোল্টেজ ইনটু এই বাজের ভোল্টেজ ডিভাইডেড বাই এই লাইনের রিঅ্যাকট্যান্স ইকুয়াল, এই দুই লাইনের ইকুয়াল রিঅ্যাকট্যান্স ইনটু সাইন অফ ডেল্টাটা কোনটা, এই বাজের ভোল্টেজ মাইনাস এই বাজের ভোল্টেজ, এটাকে আমরা ডেল্টা বলছি। তো এই বাজের ভোল্টেজটাকে যদি জিরো অ্যাঙ্গেল ধরি আর এই বাসটাকে যদি ডেল্টা ধরি তাহলে ডেল্টা। এই হলো আমাদের পাওয়ার ট্রান্সফার হচ্ছে। এখন হঠাৎ করে যদি এখানে ফল্ট হয় তাহলে এই বাসের ভোল্টেজটা কি জিরো হয়ে যাবে না? এখানে এই বাসটা তো এই বাসে কানেক্টেড অলমোস্ট ভেরি, এর মধ্যে কোনো ইম্পিডেন্স নাই, তার মানে এই ফল্ট হওয়া মানেই বাসে ফল্ট। বাসে ফল্ট হলে এই বাসের ভোল্টেজটা জিরো হয়ে যাবে। জিরো হলে পাওয়ার ট্রান্সফার কত হবে? নিঃসন্দেহে জিরো হয়ে যাবে, কোনো পাওয়ার ট্রান্সফার হবে না। বুঝতে পেরেছো না? ভি এই বাসের ভোল্টেজ যদি জিরো হয়ে যায় তাহলে এই ইকুয়েশন থেকে এখান থেকে তো বোঝা যায় এই জেনারেটর বাজার ভোল্টেজ আর এটা হচ্ছে ইনফাইনাইট বাস সোর্সের ইনফাইনাইট বাজার ভোল্টেজ। এই বাজার ভোল্টেজ যদি জিরো হয়ে যায় তাহলে এই পাওয়ার ট্রান্সফার তো পুরোটাই জিরো, কোনো পাওয়ার ট্রান্সফার হয় না। সে কথা বলছি যে এখানে কোনো পাওয়ার ট্রান্সফার, জেনারেটর কিন্তু ইনপুটটা রয়ে গেছে, জেনারেটরের টারবাইন কানেক্টেড, হ্যাঁ জেনারেটর ঘোরাচ্ছে, আর হঠাৎ করে তার লোড জিরো হয়ে গেছে, ট্রান্সফার জিরো হয়ে গেছে, তাহলে অ্যাক্সিলারেটিং পাওয়ার হবে না? পি মেকানিক্যাল যেটা আর পি ইলেকট্রিক্যাল জিরো, পি মেকানিক্যাল, তার মানে পি অ্যাক্সেলারেশন যেটা অ্যাক্সিলারেটিং পাওয়ার পুরোটাই হচ্ছে এই টারবাইনের যে পাওয়ার ইনপুট দিচ্ছে রোটারকে ঘোরাচ্ছে সেইটা দিয়ে সেই স্পিড আপ হতে থাকে, সিনক্রোনাস স্পিডের উপরে চলে যেতে থাকে, এই স্পিড আপ হবে, স্পিড অনেক বাড়তে থাকে। এখন এই স্পিড কেমন ভাবে বাড়বে এইগুলো আমাদের নির্ণয় করার এখানকার অবজেক্টিভ। আমরা পরে তো এই ফল্টকে আমরা আইসোলেট করে ফেলবো, ঠিক আছে, কিছুক্ষণ পরে আমরা এই সার্কিট ব্রেকার ওপেন করে ফেললে ফল্টটা আইসোলেট হবে, কিন্তু যতক্ষণ, কারণ এটা তো ওপেন করতেও তো সময় লাগবে, এই জন্যই সময় লাগবে। এখানে রিলে আছে, সেই ডিটেকশন আছে, সিটিপিটি আছে, তারা সিটিং গুলো ডিটেকশন হবে যে ফল্ট কারেন্ট, তখন এই রিলেকে সিদ্ধান্ত দিয়ে দেবে সার্কিট ব্রেকারকে ওপেন করতে, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে, কন্ট্যাক্ট করতে হবে। সেটা ইট টেক্স টাইম, হয়তোবা 2 সাইকেল 3 সাইকেল সময় নিতে পারে, 4 সাইকেল সময় নিতে পারে। এই টাইম পর্যন্ত কিন্তু এই রোটারের অ্যাক্সেলারেশনটা সাংঘাতিক ভাবে বেশি, রোটার সিনক্রোনাস স্পিডের উপরে উঠতে থাকবে, স্পিড আপ হতে থাকবে। মানে এটা যদি 4 পোলের মেশিন হয় তাহলে 1500 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 1500, 1600, 1700 এইভাবে স্পিড বাড়তে থাকে, এবং এটা ভেরি রিস্কি, এটা তো আমাদের বন্ধ করতেই হবে। তা এখন এই জিনিসটা বলছে কি, দেখো এইটা গেছে, এইসব ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে, তোমরা এই জিনিসটা পড়ো, স্টিভেনসন বই থেকে সরাসরি নেওয়া। তাহলে এখানে সো দি ফল্ট ইজ ইফেক্টিভলি অ্যাট দ্য বাস, এটা একদম যে কথাগুলো বলে এসেছি সেইগুলি এখানে বলা আছে। জেনারেটর ইজ জিরো, তাহলে ফল্ট ইজ ক্লোজড ক্লিয়ারড আনটিল দ্য ফল্ট ইজ ক্লিয়ারড, যতক্ষণ ফল্ট ক্লিয়ার না হচ্ছে, এই ফল্টটা সার্কিট ব্রেকার দিয়ে যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাওয়ার ট্রান্সফার জিরো, এবং ততক্ষণ পর্যন্ত অ্যাক্সেলারেশন, রোটারের অ্যাক্সেলারেশন বাড়তে থাকবে, সেই কথা বলছে। এখন এখানে দেখো দি ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন কি অবস্থা মেশিন সিস্টেমটার হচ্ছে সেটা দেখো, যে আমরা ফিজিক্যাল কন্ডিশন বিফোর, ফল্ট হওয়ার আগে, ডিউরিং যতক্ষণ ফল্ট আছে, এবং ফল্ট ক্লিয়ার হলে আমাদের সিস্টেমটা কেমন হবে, ক্যান বি আন্ডারস্টুড। এই তাদের সিস্টেমটার ফিজিক্যাল কন্ডিশনটা আমরা বোঝার জন্য এই অ্যানালাইজিং দ্য পাওয়ার অ্যাঙ্গেল কার্ভস ইন ফিগার 2, এই 2 নম্বর ফিগারে যে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ, সেটা দিয়ে আমরা বুঝবো যে এই ফিজিক্যাল কন্ডিশনটা, সিস্টেমের ফিজিক্যাল কন্ডিশনটা। ফিজিক্যাল কন্ডিশন বলতে এখানে বোঝাচ্ছি যে রোটারের স্পিড কত ডিগ্রি, কতটা অ্যাক্সেলারেশন হলো, কোথায় রোটারের স্পিড যে দাঁড়ালো, তারপরে যখন ফল্ট ক্লিয়ার হলো, এই যে আফটার ফল্ট ক্লিয়ার, যখন ফল্ট ক্লিয়ার হয়ে গেল তখন সেটা রোটার কোথায় যে পৌঁছালো, স্পিডটা কতদূর উঠেছিল, রোটার অ্যাঙ্গেল কতদূর গিয়েছিল, এইগুলো আমরা নির্ণয় করার জন্য এই ফিগার 2 তে আমরা সাহায্য নেব। দেখো এটা হচ্ছে ফিগার 2, এখানে কয়েকটা স্টেপ দেখিয়ে দিয়েছে ফিগার 2। এটা হচ্ছে নর্মাল হেলদি কন্ডিশনে যখন পাওয়ার ট্রান্সফার হচ্ছিল, তা রোটার উইথ এ লোড ছিল, তো রোটারের অ্যাঙ্গুলার পজিশন ছিল এর ডেল জিরো, এটা তখন ডেল জিরো মনে করে, এই এতটা পিএম সমান এতটা ইনপুট পাওয়ার ছিল, আর ইলেকট্রিক্যাল পাওয়ারও ঠিক এতটা ছিল, তখন অ্যাক্সিলারেটিং পাওয়ারটা নীল, এইটাই হচ্ছে আমাদের পাওয়ারের, এতটা পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার হচ্ছে, এই সেই আমাদের পয়েন্টটা, পাওয়ার ট্রান্সফারের পয়েন্টটা এতটা পাওয়ার ট্রান্সফার হচ্ছিল, যেটা মেকানিক্যালের সঙ্গে সমান। তাহলে এখানে যেই ফল্ট হলো, ওই যে পি পয়েন্টে যেটা দেখাচ্ছিলাম, পি পয়েন্টে যেই ফল্ট হলো,
এখানকার ভোল্টেজটা কোল্যাপস করলো, 0 হয়ে গেল, পাওয়ার ট্রান্সফার বন্ধ হয়ে গেল। তখন কি হচ্ছে দেখো, পাওয়ার ট্রান্সফার বন্ধ, মানে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি এই পয়েন্টটা, এই যে এ পয়েন্টটা আর থাকবে না, এটা নেমে এই 0 এখানে চলে আসছে, কোনো পাওয়ার ট্রান্সফার নেই। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটটা যদি 0 হয়ে যায়, তাহলে তো এটা এখানে চলে এসছে। তার মানে পুরোটাই এখন অ্যাক্সিলারেটিং পাওয়ার, এই পাওয়ারটা পুরোটাই অ্যাক্সিলারেটিং পাওয়ার। রোটার স্পিড আপ হবে এবং রোটার অ্যাঙ্গেল বেড়ে যাবে। এটা রোটার অ্যাঙ্গেল, এই রোটার অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বেড়ে বেড়ে, মনে করো তুমি, আমি এই ফিগারগুলো আপাতত নয় বাদ দিই, এইটা বেড়ে আলটিমেটলি যখন এই যে বেড়ে এই ডেল সি পয়েন্ট আসলো, এখানে আসলো, মনে করো বি ফিগারে ডেল সিতে যেই আসলো, তখন আমাদের ওই ব্রেকারটা ওপেন হয়ে গেল। এই যে এই ব্রেকারটা ওপেন হয়ে গেল, রিলে দ্বারা ব্রেকার ওপেন করে ফেলেছে, ফল্টটা ক্লিয়ার হয়ে গেছে। তখন কি হচ্ছে দেখো, যেই ফল্ট ক্লিয়ার হয়েছে, তখন তো এই ভোল্টেজটা আবার সিস্টেমের ভোল্টেজ অ্যাটেন্ড করে ফেললো, কেন জেনারেটর ভোল্টেজ, জেনারেটর তো চলছে, এই বাজার ভোল্টেজটা, জেনারেটর বাজার ভোল্টেজটা আমাদের নর্মাল ভোল্টেজে চলে আসলো, তখন আবার পাওয়ার ট্রান্সফার শুরু হলো। কিন্তু সেই অবস্থাকে দেখো সিস্টেমে কি হচ্ছে, এখানে যে এই পয়েন্টটা ফল্টটা ক্লিয়ার হলো, ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা উঠে বেড়ে ঠিক এই পয়েন্টের সমান হলো না, এখানে না হয় সে বেড়ে এতদূর পর্যন্ত চলে গেল। এই এখানে যে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের সঙ্গে এই পয়েন্টে হুকড হচ্ছে, এই ডি পয়েন্টে যে ইলেকট্রিক্যাল পাওয়ার এসে দাঁড়ালো, যেটা নিঃসন্দেহে ইনপুট পাওয়ারের থেকে বেশি। এটা ছিল মেকানিক্যাল ইনপুট পাওয়ার, ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার বেশি। তাহলে এখানে কি হওয়া উচিত, রিটার্ডেশন হওয়া উচিত। যেহেতু আউটপুটটা ইনপুটের থেকে বেশি, তাহলে তো এখন বেশি লোড, বেশি চেপে ধরছে, বেশি, রোটার স্লো ডাউন হওয়ার কথা। কিন্তু যেটা রোটার তো একটা হেভি মাস, এটা অনেক হেভি জিনিস, তো এই হেভি মাসকে তুমি যদি ব্রেক করো, রিটার্ডিং ফোর্স অ্যাপ্লাই করো, তো সে কি ধাই করে থেমে যাবে? যেমন একটা গাড়িতে তুমি পিক আপ দিয়ে গাড়ির স্পিডকে অনেক উপরে তুলে নিয়েছো, এখন তুমি হঠাৎ করে গাড়িতে থামাতে চাও, দাঁড়িয়ে ফেলতে চাও, তো তুমি যদি ফুল ব্রেক করো, মানে বেশ ব্রেক করে ফেলো, জোরালো একটা ব্রেক, তাহলে কি সেখানেই দাঁড়িয়ে যাবে গাড়ি? গাড়ি তো খানিকটা এগিয়ে যেতে থাকবে ইনার্শিয়ার কারণ। আর আজকালকার গাড়িতে যদি তুমি ফুল ব্রেক দাও, তাহলে গাড়ি লাফ দিয়ে উল্টে যাবে, সঙ্গে সঙ্গে উল্টে যাবে। যদি উল্টে না দিয়ে তুমি এমন ধরনের ব্রেক করো, সেই ব্রেকটা যে গাড়িটাকে থামতে তো নিঃসন্দেহে বেশ খানিকটা দূরে এগিয়ে যাবে। তা ঠিক এখানেও তাই, যেখানে যেই দেখলাম আমি রোটারে এর সঙ্গে সিস্টেমের সঙ্গে হুকড হচ্ছে ফল্ট ক্লিয়ারের পরে ডি পয়েন্টে, সেখানে আমাদের ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা বেশি হওয়ার ফলে একটা রিটার্ডিং ফোর্স কাজ করছে, মানে পি ইলেকট্রিক্যাল আর পি মেকানিক্যালের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ রিটার্ডেশন। তো এখন রোটারে যেহেতু ইনার্শিয়ার কারণে রোটার কিন্তু সুইং করে, রোটার অ্যাঙ্গেল আরো খানিকটা এগিয়ে গেল, এই পয়েন্ট পর্যন্ত যে পৌঁছালো। যখন রোটার অ্যাঙ্গেলটা দেখো, এই ডেল জিরো থেকে অরিজিনালি ডেল সি পার হয়ে এই যে ডেল এক্স পর্যন্ত চলে গেছে, এই পর্যন্ত চলে গেছে। যখন তার কার্ভে এটাকে এই জায়গায় ই পয়েন্টে দেখানো হয়েছে, এখানে এসে কি হচ্ছে দেখো, যে এখানে সিনক্রোনাস স্পিডের থেকে অনেক বেশি, যখনই ফল্ট হলো আস্তে আস্তে সিনক্রোনাস স্পিডের থেকে বেশি, যেহেতু পুরোটাই অ্যাক্সিলারেটিং পাওয়ার, অতএব সিনক্রোনাস স্পিডের থেকে অনেক বেশি স্পিড। এখন ব্রেক অ্যাপ্লাই করলে সেই ব্রেক স্পিড আস্তে আস্তে কমছে, কিন্তু ইনার্শিয়ার কারণে এগিয়ে যাচ্ছে, এই এগোতে এগোতে স্পিড কমছে কমছে, এই জায়গাটায় সিনক্রোনাস স্পিডে আবার ব্যাক করে এসে এই পয়েন্টে এসে সিনক্রোনাস স্পিডে ব্যাক করে, বুঝতে পেরেছো? সিনক্রোনাস স্পিডে যখন ব্যাক করলো, তখনও কিন্তু রিটার্ডিং ফোর্স, অতএব সে পিছিয়ে পড়বে, মানে আস্তে আস্তে ব্যাক করতে থাকবে, পেছাবে, রোটার অ্যাঙ্গেলটা সুইং করে পেছনের দিকে আসবে, এটা এই পথে সে সুইং করে নিচে আসবে আস্তে আস্তে। এই ডি পয়েন্ট, এ পয়েন্ট যখন ক্রস করবে, তখন আবার দেখো এই পয়েন্টে ক্রস করে যখন আরো ক্রস করে এই সাইডে চলে আসলো, তখন কিন্তু আবার এই মেকানিক্যাল ইনপুটটা ইলেকট্রিক্যাল আউটপুটের থেকে বেশি। তখন এতক্ষণ ধরে সে রিটার্ডিং ফোর্স কাজ করছিল, স্পিডটা সিনক্রোনাস স্পিড থেকে নেমে যাচ্ছে, নেমে যেয়ে যে এখানে যে ক্রস করছে, তখন সিনক্রোনাস স্পিড থেকে কমে গেছে ঠিকই, কিন্তু আবার স্পিড আপ হচ্ছে, অ্যাক্সেলারেশন কাজ করছে, কারণ এখানে মেকানিক্যাল ইনপুট পাওয়ারটা ইলেকট্রিক্যাল আউটপুটের থেকে বড়, অতএব আবার অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশনের কারণে রোটার এইভাবে এগিয়ে যেয়ে এরকম একটা পয়েন্টে পৌঁছবে, সেই কার্ভটা এখানে দেখতে পাই আমরা সি কার্ভে, যে এখানে এসে এই এর পয়েন্টটা পার হয়ে
সে আস্তে আস্তে ইনার্শিয়ার কারণে আবার এগিয়ে যে এই পয়েন্টে আবার সিঙ্ক্রোনাস স্পিডে পৌঁছে যাবে। তাহলে ঘটনা কি হলো? অরিজিনালি সিঙ্ক্রোনাস ছিল, ফল্ট হলে এখান থেকে এই পর্যন্ত যখন ফল্ট ছিল এই পয়েন্ট পর্যন্ত, ফল্টের সময় সে কাইনেটিক এনার্জি তার অনেক বাড়িয়ে দেওয়ার ফলে স্পিড অনেক বেড়ে গেল। এখানে গেলে আমাদের মেকানিক্যালটা ইলেকট্রিক্যালের থেকে কমে গেল, ইলেকট্রিক্যালটা বেশি, অর্থাৎ রিটার্ডিং ফোর্স। কিন্তু ইনার্শিয়ার কারণে সুইং করে আস্তে আস্তে যে এখানে যখন পৌঁছলো তখন সিঙ্ক্রোনাস স্পিডে পৌঁছে গেল। সিঙ্ক্রোনাস স্পিডে পৌঁছলে কিন্তু এখনো রিটার্ডিং ফোর্স, আস্তে আস্তে স্পিড নেমে যাচ্ছে, নেমে যে এই পয়েন্ট যেই ক্রস করছে এই পয়েন্ট, তখন আবার অ্যাক্সেলারেশন। তো সে আবার সেই অ্যাক্সেলারেটিং সিঙ্ক্রোনাস স্পিডের দিকে পৌঁছাচ্ছে। অ্যাক্সেলারেশন ইনার্শিয়ার কারণে সে আরো রোটার মুভ করে করে এই পয়েন্টে যে সিঙ্ক্রোনাস স্পিডে। কিন্তু এখন অ্যাক্সেলারেশন আবার স্পিড আপ হচ্ছে, অ্যাক্সেলারেশন স্পিড আপ হয়ে এইভাবে রোটারটা এই দেখো এ থেকে এ ই, তারপরে ই এ এফ বা এফ এ ই, এই পথে সে সুইং করতে লাগবে। এইভাবে সুইং করতে লাগবে, বুঝতে পেরেছো? এইটা এইভাবে সুইং করতে লাগবে। কিন্তু ঘটনাটা ঘটছে কিন্তু রোটার সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে, কিন্তু ঘোরার সময়ও সে এই একটা জায়গায় এই এক ধরনের সুইং করছে আর কি। এটা হাতে দেখালে ভালো করতাম, মানে ক্লাসেই দেখিয়ে দেবো এটাকে, যে সে ঘুরছে সিঙ্ক্রোনাস স্পিডে, কিন্তু এরকম ধরনের সে একটা সুইং করতে করতে, এরকম একটা সুইং করতে করতে সে ঘুরছে, এই জিনিসটা আর কি। এই সুইং, এই যে সুইং, এই মোশন, এই অ্যাক্সেলারেশন বা এই মোশন, সুইং এর মোশন, এইটাই আমরা সেই সুইং ইকুয়েশন, এটাই আমরা আসলে নির্ণয় করতে চাই। রোটার তুমি দেখো যদি ফল্ট ক্লিয়ার করো অনেক পরে যদি এইরকম জায়গাটা ফল্ট ক্লিয়ার করো, তাহলে প্রচুর স্পিড বেড়ে সিঙ্ক্রোনাস স্পিডের অনেক অনেক উপরে উঠে গেছে, অনেক কাইনেটিক এনার্জি তুমি পুশ করেছো, তখন দেখা যাবে যে এইটার ইনার্শিয়া কাইনেটিক এনার্জি এত বেশি রোটার মধ্যে ঢুকে আছে, এখন আস্তে আস্তে তাকে সিঙ্ক্রোনাস স্পিডে পৌঁছানোর জন্য সে এগোবে। তো আস্তে আস্তে এখনো সিঙ্ক্রোনাস স্পিডের অনেক বেশি এখানে, কিন্তু রিটার্ডেশন সে এগিয়ে যাবে ইনার্শিয়ার কারণে, এগিয়ে থেকে এই পয়েন্টটা ক্রস করে, সে কোনোদিন ব্যাক করে না। এই পয়েন্টটা ক্রস করে গেলে আবার অ্যাক্সেলারেশন, কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডের বেশি, তার মানে সে কোনোদিনও আর সিঙ্ক্রোনাস স্পিডে ব্যাক করবে। এই ঘটনাটাই এখানে হচ্ছে সুইং ইকুয়েশন, এইভাবে সুইং। তা আমরা যেটা এখান থেকে বলতে চাই, ব্যাখ্যা করতে চাই, যে রোটারটা ইকুয়েশন কয়েকটা আমরা দেখবো এখানে, যে অ্যাক্সিলারেটিং পাওয়ার যেটা পিএম, কারণ এখান থেকে যখন ফল্ট হলো এই পয়েন্ট পর্যন্ত, এখানে তো অ্যাক্সিলারেটিং পাওয়ার পিএ যেটা পিএম মাইনাস পিএ, তাই পিএ যদি 0 হয় অ্যাক্সিলারেটিং পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার, তাহলে তো অ্যাক্সিলারেটিং পাওয়ার পিএ সমান হচ্ছে শুধু পিএ। তার মানে পুরো পাওয়ারটাই, মেকানিক্যাল ইনপুটটাই অ্যাক্সেলারেশনের কাজে লাগাচ্ছে অ্যাক্সিলারেটিং পাওয়ার হিসেবে। তাহলে এখানে দেখো এই যে সুইং ইকুয়েশনটা আমরা যদি এখানে লিখি, এই আমাদের সুইং ইকুয়েশন, এখানে অ্যাক্সিলারেটিং পাওয়ার মানে এখানে পি এ ইজ ইকুয়াল টু পিএম মাইনাস পি ইলেকট্রিক্যাল, এই যে এখান থেকে দেখো এই 1 নম্বর ইকুয়েশন, এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন বলছি। এখানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু পিএম মাইনাস পি ইলেকট্রিক্যাল, কিন্তু যখন ফল্ট হয়ে গেল তখন আর ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার নাই, অতএব পি ইলেকট্রিক্যালটা সমান 0 আর পিএম, তার মানে পি অ্যাক্সিলারেটিং পাওয়ার, পি এ সমান হচ্ছে পিএম, এই জন্য আমি এটা পিএম লিখেছি। ঠিক আছে? এখন এই অবস্থার মধ্যে রোটারের অ্যাঙ্গুলার পজিশন বাড়বে, স্পিড বাড়বে, এইসব হবে। তা আমরা এইটাকে ডেফিনেশন, এইটাকে আমরা যদি বার করতে চাই, এই ইকুয়েশনটা আবার কেটে গেল এখানে, আমার স্ক্যানিং এর সময় এটা কেটে গেছে। আমি এই ইকুয়েশন নাম্বার 1 কে যদি ইন্টিগ্রেট করি, তাহলে দেখো কি পাবো আমরা, সেটা হচ্ছে এই ইকুয়েশনটি ইন্টিগ্রেট করলে ডি ডেল ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু ওমেগা এস বাই টুয়াইস এইচ পিএম ইন্টু টি, এই তো। এই সাইডটা পুরোটা কেটে গেছে, এটা ক্লাসের সময় আমরা একটু দেখিয়ে দেবো। ইকুয়েশনের মধ্যে আছে এখানে কিছু না, যে ওমেগা এস বাই টুয়াইস টি পিএম ইন্টু টি আর কি, এটা আসছে, যেটা এই 2 নম্বর ইকুয়েশন আছে। তো এখানে যেই 2 নম্বর ইকুয়েশন যেটা এখানে আছে, যেটাকে দেখানো যাচ্ছে না, কেটে গেছে, সেটাকে যদি আবার ইন্টিগ্রেট করো, তাহলে বাঁ পাশে আছে ডি ডেল, এইটার যদি ইন্টিগ্রেট করো তাহলে এটা ডি ডেল ডিভাইড বাই ডিটি, তাহলে বাঁ পাশে হচ্ছে ডি ডেল ডিভাইড বাই ডিটি, আর ডান পাশে হচ্ছে ওমেগা এস
বাই টোয়াইস এইচ ইন্টু পিএম আর টি। হ্যাঁ, টি মানে কতক্ষণ ধরে তুমি এইটাকে চালাচ্ছ ততক্ষণ ধরে এই চেঞ্জটা হবে। এই জিনিসটা দেখো এখানে সেই ইকুয়েশনকে যদি 3 নম্বরকে যদি আবার ইন্টিগ্রেট করো তাহলে এইটা আসবে। ওই এই ইকুয়েশন যেটা 2 এখানে, এটা যদি ফার্দার ইন্টিগ্রেট করো তাহলে এটা আসবে ডেল। এটি হচ্ছে সেই রোটার অ্যাঙ্গেল, চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল, বা এটা রোটার অ্যাঙ্গেল, এটা সরি রোটার অ্যাঙ্গেল। রোটার অ্যাঙ্গেল কার? উইথ রেসপেক্ট টু synchronously rotating reference. A further integration with respect to এই 2 নম্বর ইকুয়েশনটা যদি ইন্টিগ্রেট করো তাহলে আমাদের এই রামাখান নেবে। হ্যাঁ, এই পিএম ইন্টু হাফ, এই টি তো টি কে ইন্টিগ্রেশন করলে হাফ টি স্কোয়ার হয়, এই হাফ টি স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন যেটা ডেল জিরো, অর্থাৎ রোটারের ইনিশিয়াল রোটার পজিশন। ডেল জিরোটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনটা কি? রোটারের ইনিশিয়াল অ্যাঙ্গুলার পজিশন। সেটা কোনটা? যেমন এখানে এই রোটারের ইনিশিয়াল অ্যাঙ্গুলার পজিশন ছিল এই যে ডেল জিরো, এই লোডে সে রান করছিল, এটাই ছিল রোটারের ইনিশিয়াল অ্যাঙ্গুলার পজিশন। এখন সে চেঞ্জ করে এখান থেকে এই দিকে চেঞ্জ হয়ে যদি এই পয়েন্টটা আমি টি বলি, যে ডেল সি যেটা আছে এখানে যদি ফল্ট ক্লিয়ার করি, তো এই টাইমের মধ্যে, এই টাইম টি এর মধ্যে তার রোটার অ্যাঙ্গেলটা কত, সেইটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই সেটাকে ডেল সি। ঠিক আছে তো, ডেল বা ডেল, এই ডেলটা আমরা এইভাবে লিখলাম, ভেঙে টেনে ফেললে এরকম আকার দাঁড়াবে। আমরা অনেক সময় চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল মানে এইটাকে যদি বাঁ দিকে নাও, এটা হচ্ছে অ্যাকচুয়াল রোটার অ্যাঙ্গেল, ওই টি টাইম পরে রোটারের অ্যাকচুয়াল রোটার অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেল। তাহলে এই দুটোর বিয়োগফল হচ্ছে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল। ঠিক আছে তো, এটাকে আমি যদি ইকুয়েশনে দেখাই, যেখানে দেখো এখানে আমি এই অ্যাঙ্গেলটাকে ডেল সি না বলে যদি বলতাম ডেল এক টাইম আফটার টাইম টি, এই পুরো টাইমটা মুখ করতে টাইম টি লেগেছিল, তাহলে এই ডেল মাইনাস ডেল জিরো এটা হচ্ছে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল। আমরা এটাও করি অনেক সময়, এই ইকুয়েশনটাও আমরা ব্যবহার করতে হয়, যে এটাকে বাঁ দিকে নিয়ে গেলে, ডেলটা বাঁ দিকে নিলে এটা চেঞ্জ ইন বা ডেল ডেল চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ওমেগা এস বাই 4h ইন্টু পাই পিএম টি স্কয়ার। তাহলে এই আমাদের এটা ইকুয়েশন 3 হলো, যদি আমাদের টি টাইম পরে, ফল্ট হওয়ার টি টাইম পরে আমাদের রোটারের অ্যাঙ্গুলার পজিশন দাঁড়াচ্ছে এইটা। তা আমরা এই টি মানে যে টাইমে ফল্ট ক্লিয়ার হলো, এই টাইমটাকে যদি আমি টিসি দ্বারা ডিনোট করি, তাহলে সেখানে দেখো এখানে আমরা এইভাবে নিয়ে এসেছি ইকুয়েশন 2 and show the velocity of the rotor relative to synchronous speed increases linearly, speed increases linearly with time, whereas the rotor angle advances from del zero to the angle at del c. ঠিক আছে, এই from equation 2b it seen that del goes from b to c. এইটাই বলতে চেয়েছে যে এই বি পয়েন্ট থেকে রোটার অ্যাঙ্গেল সি পয়েন্টে চলে গেল, যেখানে ফলটা ক্লিয়ার হয়েছিল, তখন রোটার অ্যাঙ্গেল ডেল সি হয়েছিল। তো আমরা যদি এই টাইমটাকে টিসি বলি, এই যে টাইম, এটা টাইম লাগে, তো এই ডেলটির করসপন্ডিং টাইমটাকে যদি আমি টিসি নামকরণ করি, তাহলে এইসব ইকুয়েশন গুলো এরকম হবে। দেখো এই যে ডেল বাই ডিটি ইনিশিয়াল অ্যাট দি ইনস্ট্যান্ট অফ ফল্ট ক্লিয়ারিং, সেটাকে যদি আমি টি টাইম নামকরণ করি, তাহলে ইনক্রিজেস দ্য স্পিড অফ দি রোটার। এইটা হচ্ছে ইনক্রিজেস রোটার স্পিডের চেঞ্জ ইন রোটার স্পিড, এইটা অ্যাট টি ইজ ইকুয়াল টু টিসি, অর্থাৎ টিসি টাইম পরে রোটারের স্পিডের চেঞ্জ। এই ফর্মুলা যেটা আগে, এই যে এই ফর্মুলা এখান থেকে এই 2 নম্বর ইকুয়েশন, সেটা এখানে আসেনি আর কি, এইটাই 2 নম্বর ইকুয়েশন ছিল, এটা টিসি ছিল না, এটা তখন টিসি। যাই হোক, যদি রোটারকে আর এক দফা ইন্টিগ্রেট করো, তাহলে আমাদের দেখো এই ইকুয়েশনটা, যে 3 নম্বর ইকুয়েশন যেটা আসবে, সেটা টিসি, টি ইজ ইকুয়াল টু টিসি টাইম টি, মানে আমরা টিসির সময় যদি হয়, তাহলে এই ভ্যালুটা টি না হয়ে, এই ভ্যালুটা টি না হয়ে টিসি, এই কথাটাই এসছে। এই তাহলে মোটামুটি ভাবে আমরা দেখলাম যে ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি, সেইটা অনুযায়ী আমাদের যদি রোটারের অ্যাঙ্গুলার পজিশন, স্পিড, চেঞ্জ ইন স্পিড আমাদের বার করার দরকার হয়, যেটা ওই আমরা এই প্রবলেমে দেখে এসেছি, যেটা এই প্রবলেমটায়, এই যে এই প্রবলেমটা আমরা দেখে এসেছি, এই প্রবলেমটা এইসব ফর্মুলাগুলি যেগুলো এখানে আলোচনা হলো, এই ফর্মুলাগুলি এখানে আমি ব্যবহার করে এসেছি। ঠিক আছে, তাহলে আমাদের এইটা গেল। আমি বোধহয় আমাকে এখানে অফ করতে হবে।
নাহলে ফাইল সাইজ বড় হচ্ছে। তাহলে রোটার আমরা এই কথাইগুলো যেগুলো আমি ব্যাখ্যা করে এসেছি সেগুলো তুমি স্টিভেনসন বইয়ে এবং এখানে ব্যাখ্যাও সেইভাবেই করা আছে এই সব জায়গাগুলোতে। তাহলে এখন আমি এখানে শেষ করে রাখি এটাকে, আমাদের এইটুকু আর কি।